এমন করিস না। তুই আমার পায়জামা খুলছিস কেন? আমি তোর বান্ধবী। দোস্ত, একটা চুমু দে তো। কি বললি? একটা চুমু দিতে বলছি। চোখ বন্ধ কর। চুমু খেতে আবার চোখ বন্ধ করতে হবে? আচ্ছা, করছি। চোখ বন্ধ করতেই মারুফা আমার গালে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। খেয়েছিস? মারলি কেন? কুত্তা, তুই কি বলেছিস? চুমু দিতে। কি? আমি তোকে চুমু দিব? আরে রেগে যাচ্ছিস কেন? আমি বলছি তোর হাতের চুইংগামটা মুখে দিতে। মানে? আরে সংক্ষেপে বলছি চুমু দিতে, মানে চুইংগাম মুখে দিতে। ও সরি রে, বুঝতে পারিনি। ইটস ওকে, চল। কোথায়? ঘুরে আসি। চল। এবার পরিচয়টা দেওয়া যাক। আমি সালমান, আর যার সাথে এতক্ষণ কথা বললাম সে হলো আমার ফেভিকল বান্ধবী মারুফা, মানে আমার বেস্টু। আমরা দুজন এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। এরপর দিন কলেজে মাঠের কোণে আড্ডাখানে বসে চুইংগাম চিবোচ্ছি। তখন মারুফা আমার কাছে এসে আমাকে বলল, কি রে, কি করছিস? আমাকে একটা চুমু দে তো। বলতে দেরি, অ্যাকশন নিতে দেরি নেই। ওর মাথাটা ধরেই ঠোঁটে ঠোঁট দিয়ে চুমু খেলাম। মারুফা রেগে গিয়ে বলল, কুত্তা, কি করলি এটা? কেন? তুই তো বললি চুমু দিতে। তোকে এই চুমু দিতে বলছি? বলছি তোর হাতে চুইংগাম মুখে দিতে। ও, আমি তো ভাবলাম তুই বুঝি চুমু দিতে বলছিস। আচ্ছা যা, আমার চুমু আমাকে ফেরত দে। কুত্তা, তোর চুমু তোকে ফেরত দেওয়াচ্ছি। শুরু করলো আমাকে ধাওয়া করা। ছুটছি, পেছন পেছন মারুফা দৌড়াচ্ছে। কিছুদূর দৌড়ে হাঁপিয়ে গিয়ে একটা বেঞ্চে বসে জিরোতে লাগলাম। আমিও পাশে গিয়ে বসলাম। দোস্ত, যাই বলিস না কেন, তোর ঠোঁটে স্বাদ কিন্তু অসাধারণ। মারুফা কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর আবার শুরু করলো ধাওয়া। এক দৌড়ানিতে কলেজ থেকে বের করলো। পাগলিটাকে ভালোই খেয়ে পেয়েছি। পাগলি একটা, খুব ভালোবাসি মারুফাকে, কিন্তু বুঝতে দেয় না। তাহলে তো বন্ধুত্ব নষ্ট করে দিতে পারে। রাত 12টার দিকে মারুফার কাছে কল দিলাম। ঘুমিয়ে আছে মনে হয়। দুবার রিং হওয়ার পর ধরলো। ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো। কির দোস্ত, কি করস? হারামি, এত রাতে মানুষ কি করে? কত কিছুই তো করে, তুই কি করছিস? শালা মুখ ফাটিয়ে দিব। এত রাতে আমার কাছে এখন নষ্ট করে বলছিস কি করি? ও সরি দোস্ত, ঘুমা তাহলে। কুত্তা, ফোন রাখবি না। আমার কাছে এখন নষ্ট করছোস। এখন সারা রাত কথা বলবি, তোরে ঘুমোতে দেব না। আমি কি তোর বয়ফ্রেন্ড লাগি যে তোর সাথে সারা রাত পিরিতের কথা বলবো? তুই আমার বয়ফ্রেন্ড, সারা রাত কথা বল। কি বলবো? বিয়ের পর বাচ্চা কয়টা নেবে এসব? আমার কিন্তু লজ্জা লাগছে। কুত্তা, তোরে থাক, একটা ফ্লাইং কিস দে তো বাবু। তোরে কুত্তা, তোরে সামনে পাইলে কি যে করবো। কলটা কেটে দিয়ে মনের সুখে একটা ঘুম দিলাম। পরের দিন কলেজে গেলাম। মারুফা মিনারের সিঁড়িতে বসে আছে, ওর পাশে গিয়ে বসলাম। কি রে, কি করিস? কথা বলবি না, আমি রেগে আছি। তা মহারানীর রাগ ভাঙানোর জন্য কি কি করতে পারি? যা ফুচকা নিয়ে আয়। আচ্ছা, আনতেছে। কলেজের সামনে ফুচকলা মামা বসে, সেখান থেকে এক প্লেট ফুচকা কিনে গেলাম মারুফার কাছে। মারুফা ফুচকা পেয়ে সেই খুশি, গফাগপ খেতে লাগলো। এটা আমার সহ্য হলো না, তাই বললাম, এদিকে দেখতো, ওইটা রোমান না? কই? ও অন্যদিকে তাকানোর সাথে সাথে এক পিস মুখে পড়ে নিলাম। না, ওটা রোমান না। প্লেটের দিকে তাকিয়ে বলল, আমার ফুচকা একটা কই? আমি কিভাবে বলবো? তুই তো মাত্র খেয়েছিস। ছি মারুফা, তুই খেয়ে ভুলে যাস। চুপ হারামি, আমি দেখেছি ছিল। আচ্ছা দেখতো, এটা তোর খালাতো বোন না? কোথায়? ওই যে। মারুফা তাকাতে আরেক পিস মুখে ঢুকে নিলাম, কিন্তু গিলতে পারলাম না। তার আগে ও ফিরে আমার দিকে তাকালো, আমার মুখের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আমি ফুচকা মুখে রেখে বললাম, আমি না। কুত্তা, তোর একদিন কি আমার একদিন। এ বলে শুরু করলো ধাওয়া করা। আমি দৌড়চ্ছি, পেছন পেছন ও দৌড়াচ্ছে। মিনারের সিঁড়িতে এসে মারুফার পা মস্কে পড়ে যেতে ধরলে আমি ধরার জন্য আগাই, আর সাথে সাথেই যা হবার তাই হলো। ও আমাকে নিয়ে পড়লো আমার বুকে। ভাগ্যের কি লীলা খেলা! মারুফার ঠোঁটগুলো আমার ঠোঁটের ভিতর ঢুকে গেল। সুযোগ কি আর বরাবর আসে? তাই ঠোঁট দিয়ে ও ঠোঁট জোড়া চুমুক দিয়ে ধরলাম। বেশ কিছুক্ষণ পর ও নিজেই ছাড়িয়ে দিয়ে আমার বুক থেকে পাশে সরল। আমি উঠে দাঁড়ালাম। দুজনে যেন ঘোরের ভিতরে আছি। দুজন লজ্জায় দুজনের দিকে তাকাতে পারছে না। মারুফা একা একা ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। আমাকে বলছে না। পায়ে ভালোই চোট লেগেছে,
তাই মারুফাকে কোলে তুলে নিলাম। মারুফা ঘোর লাগা চোখে আমার মুখের দিকেই তাকিয়ে আছে। কলেজের সবাই তাকিয়ে আছে। ওকে নিয়ে ক্লাসে বসালাম। লাইব্রেরি থেকে ফার্স্ট এডের বক্স আনলাম। ওর পা আমার হাঁটুর উপরে রেখে পাটা ব্যথারোধক এক্সপ্রেতে মালিশ করে দিলাম। তারপর আবার কোলে করে রিকশায় উঠে ওর বাসায় দিয়ে আসলাম। এর ভিতর দুজনের মধ্যে কোনো কথা হয়নি। রাতে শুয়ে শুয়ে একা একা বলতে লাগলাম, কি করলাম এটা? যা, পাগলিটা তো আরও খেপে গেছে। একটা কল দিয়ে দেখি। কল দিলাম, সাথে সাথেই পিক করলো। চুপ করে আছি, মারুফাও চুপ করে আছে। কেউ কোনো কথা বলছে না। নীরবতা, দুপাশ থেকে শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর কলটা কেটে দিলাম। পরদিন পাগলিটাকে দেখার জন্য সকাল সকাল কলেজে চলে গেলাম। হায় হায়, এত আগে চলে আসলাম, কলেজে তো খোলেনি। কেরানির কাছ থেকে চাবি নিয়ে ক্লাসে চলে গেলাম। বেশ ঘুম পাচ্ছে। রাতে পাগলিটার কথা ভেবে ঘুম হয়নি, তাই টেবিলে মাথা লাগাতেই চোখটা বুজে এলো। কতক্ষণ চোখ বুজেছিলাম জানি না। হঠাৎ বাঁচা বাঁচা করে কারো চিৎকারের শব্দ শুনতে পেলাম। চোখ খুলে দেখি পুতুল। পুতুল আমার ক্লাসমেট। কদিন আগে আমাকে প্রপোজ করেছিল, আর আমি না করে দিই। কিন্তু চিল্লাচ্ছে কেন? ক্লাসে ভালো করে তাকিয়ে দেখলাম পুতুল আর আমি ছাড়া কেউই নেই। কিন্তু দরজাটা আটকানো কেন? আমি তো সব খুলে দিয়েছিলাম। পুতুল বাঁচা বাঁচা বলে চিৎকার দিচ্ছে। তারপর তার নিজ হাত দিয়ে শরীরের কয়েক জায়গায় জামা ছিঁড়ল। এমন করিস না, তুই আমার পায়জামা খুলছিস কেন? আমি তোর বান্ধবী। এই পুতুল, পাগল হয়ে গেলি নাকি? কি হয়েছে? পুতুল চিৎকার দিতেই লাগলো। আমি উঠে ওর কাছে যেতেই পুতুল দরজা খুলে বাইরে বের হয়ে গেল। আমি পিছন পিছন বের হলাম। বাইরে বের হইতেও আমি অবাক, কারণ সকল ছাত্রছাত্রী বাইরে দাঁড়িয়ে আছে, ভিড় জমিয়েছে। পুতুল কান্নাও করছে, আর কিছু মেয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে। আমি কোনো আগামাথা না বুঝতে পেরে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? কিছু মেয়ে পাশ থেকে রেগে বলল, জানোস না কি হয়েছে? আবার কিছু ছেলে বলল, এখন সাধু সাজা হচ্ছে। চারদিক থেকে নানা রকম অপমানজনক কথা শুনতে পেলাম। প্রিন্সিপালের রুমে ডাক পড়ল। প্রিন্সিপালের কথা শুনে মাথায় বাড়ি পড়ার মতো অবস্থা। প্রিন্সিপাল বলল, সালমান, তোমার মতো একটা ছেলের কাছ থেকে আমি এসব আশা করিনি। কি করেছি স্যার আমি? আবার সাধু সাজা হচ্ছে? তুমি পুতুলকে দরজা আটকে ওর ইজ্জত কেড়ে নিতে চেয়েছো। না স্যার, আমি এরকম কিছুই করিনি। শাট আপ। কাল এসে টিসি নিয়ে যাবে। না স্যার, এরকম করবেন না স্যার, একটু দয়া করুন। স্যারের হাত পা ধরে টিসির হাত থেকে মাপ পেলাম। স্যারের রুম থেকে বেরোতে দেখি পুতুল সহ আরও অনেকে দাঁড়িয়েছে, সাথে মারুফাও আছে। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর বললাম, বিশ্বাস কর, আমি এরকম কিছুই করিনি। এই কথা বলতে মারুফা ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারল আমার গালে, আর তারপর বলল, তোর মতো একটা চরিত্রহীন ছেলে আমার বন্ধু ভাবতেও ঘৃণা লাগে আমার। তোর মতো নর্দমার কৃতকে বিশ্বাস করা যায় না। কবে না আবার আমার শরীরে হাত দিস? চোখের সামনে থেকে সর, ছোট লোক কোথাকার। ওর কথাগুলো সোজা বুকে এসে বেঁধল। চোখের কোণে পানি এসে ভিড় করলো। ভাঙ্গা গলায় শুধু এতটুকুই বললাম, খুব ভালোবাসি রে তোকে, তুই এভাবে বলতে পারলি? কান্না চলে আসলো, তাই আর কিছু না বলে চোখের পানি লুকাতে ব্যস্ত হয়ে গেলাম। রাস্তায় হাঁটছি, নিজেকে কেমন যেন মাতাল মাতাল লাগছে। আমি কি নেশা টেশা করলাম নাকি? না তো, আমি তো সিগারেট পর্যন্ত খাই না। তাহলে আমার সাথে আজ যা ঘটলো সব সত্যি? পুতুলের সাথে যে কোনো শত্রুতা তাও নেই আমার। ও তো আমাকে ভালোবাসে, তাহলে এমন করলো কেন? আজ 2 দিন কলেজে যায় না। বড্ড দেখতে ইচ্ছে করছে মারুফা পাগলিটাকে। কোন মুখে যাব কলেজে, যেখানে সবার কাছে আমি একটা চরিত্রহীন ছেলে? ভালোর তো দামই নেই, এটা আজ বুঝলাম। 3 দিন পর সন্ধ্যার আগ মুহূর্ত হবে, ছন্নছাড়ার মতো হাঁটছি। আজও ঠিক একই শব্দ পাচ্ছি। বাঁচাও বাঁচাও করে কেউ চিৎকার দিচ্ছে। শব্দটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। দৌড়ে টং দোকানের পাশে গেলাম। হালকা অন্ধকারে বেশ বোঝা যাচ্ছে 3 জন ছেলে একটা মেয়ের ইজ্জত ছিনে নেওয়ার চেষ্টা করছে। আর একটু কাছে গিয়ে যাকে দেখলাম, তাকে দেখে তো আমি অবাক। এই যে পুতুল, ওকে কি বাঁচাবো নাকি চলে যাব? ও তো আমার জীবনটা ধুলোয় মিশিয়ে দিয়েছে। একবার ভাবলাম চলে যাই, তারপর ভাবলাম না, এই যে আমার নৈতিকতার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে, একা তো আর পারবো না। তাই পাশ থেকে গুনে ধরা একটা বাস নিলাম। দুটোর মাথায় 2টো বাড়ি দিতেই জায়গায় অজ্ঞান। বাকি যে ছিল সে তো ভয় পেয়ে দৌড় দিতে চেয়েছিল। ল্যাং মেরে ফেলে দিলাম। ছেলেটার হাত ধরতেই কোথা থেকে যেন চাকু বের করে হাতে এক টান মেরে চলে গেল। হাত বেয়ে রক্ত পড়তে লাগলো। কোনো রকম হাত চেপে পুতুলের কাছে গেলাম। ভয়ে মেয়েটা জড়সড়ো হয়ে আছে। সেদিন তো ইচ্ছে করে জামা ছেড়েছিল, আজও বেশ কয়েক জায়গায় জামা ছেঁড়া।
আমার গা থেকে জ্যাকেটটা পুতুলের গায়ে জড়িয়ে দিলাম। আমার মুখের দিকেও তাকিয়ে আছে, আমার হাতের দিকে তাকিয়ে বলল, সালমান, তোমার হাত থেকে তো রক্ত পড়ছে, প্লিজ হাতটা এদিকে দাও। হাতে আর কি রক্ত ঝরছে, তার থেকে বেশি তো বুকে ঝরছে। আচ্ছা, সেদিনকে আমি তোমার গায়ে হাত দিয়েছিলাম? না, আমি সত্যিই সরি। কেন করেছিলে এমন? তুমি তো আমাকে ভালোবাসতে। এখনো বাসি। তুমি আমাকে ফিরিয়ে দেওয়ার পর তোমার উপর একটু জিদ চেপেছিল, তারপর সেদিন মারুফাকে তোমার কোলে দেখে আমার জিদ আর ধরে রাখতে পারিনি। তার পরের দিন ক্লাসে গিয়ে তোমাকে ঘুমাতে দেখে অমন অভিনয় করলাম যাতে তোমাকে নিজের করে পেতে পারি। তুমি তো জানোই আমি মারুফাকে ভালোবাসি, আগে বলেছিলাম, চাইলে বেস্ট ফ্রেন্ড হতে পারতে। আচ্ছা যাই হোক, এখানে কি করছিলে এই সময়? রিক্সা করে যাচ্ছিলাম, রিক্সাওয়ালা এখানে রিক্সা থামিয়ে ওই টং দোকানে সিগারেট খেতে গেল, তখন ওই বোখাটেগুলো। হয়েছে, আমি রিক্সা ঠিক করে দিচ্ছি, চলে যাও। আমি সত্যিই সরি, ক্ষমা করে দাও আমায়। আমি সবাইকে সব সত্যি বলে দেব। আচ্ছা দিলাম করে, সাবধানে যেও। তোমার হাত দিয়ে রক্ত পড়ছে তো? যাওয়ার পথে ড্রেসিং করে নেবে। সাবধানে যেও। পুতুলকে একটা রিক্সায় করে পাঠিয়ে দিলাম। 2 দিন পর প্রিন্সিপাল কল করে কলেজে যেতে বলল। তার পরের দিন রাত ঠিক 12টার দিকে ফোন বেজে উঠল। তাকে দেখে মারুফার কল। বুকের ভিতর চিনচিন করে উঠল। ওর কথাগুলো মনে পড়তেই আর কল ধরলাম না। বেশ কয়েকবার বেজে বন্ধ হয়ে গেল। একে একে কলেজ থেকে সবাই কল দিয়ে ক্ষমা চেয়ে কলেজে যেতে বলল। কতদিন আর কলেজে না গিয়ে থাকবো, তাই কলেজে যাওয়ার চিন্তা করলাম। পরের দিন যত সময় কলেজে গেলাম, একে একে সবাই সে সরি বলে গেল। নিচের দিকে তাকিয়েই বলতে লাগলো, সরি রে, আমি বুঝতে পারিনি। পুতুল যে এমন সবার চোখে ধুলা দেবে সেটা বুঝিনি। প্লিজ ক্ষমা করে দে আমায়। একটা কথা কি জানিস, কাছের মানুষের দেয়া ব্যথা সহ্য করা বড় কষ্টের। আচ্ছা যা, মাফ করে দিলাম। সত্যি? আচ্ছা চল কফি খেয়ে আসি। মারুফা যেন বিশ্বাস করতে পারছে না আমি এত তাড়াতাড়ি মেনে যাব। আসলে কষ্ট বুকে থেকে গেল। ওকে নিয়ে কফি খেতে চলে গেলাম। সব আগের মতো স্বাভাবিক হয়ে গেল, কিন্তু আমি স্বাভাবিক হতে পারলাম না। পরদিন আমি কলেজে গেলাম। মারুফার আমি পাশাপাশি বসে আছি। তখন মারুফা আসলো আমাদের কাছে। সালমান, কেমন আছো? এই তো ভালো, তুমি? ভালো। তোমার হাতের কি অবস্থা? ভালো। শার্টের হাতা ওঠাও তো, দেখবো। ভালো হয়ে গেছে। পুতুল নিজের দিয়ে শার্টের হাতা উঠিয়ে দেখতে লাগলো। মারুফা চোখ বড় বড় করে দেখছে কি হচ্ছে এখানে। তখন পুতুল বলল, বেশ খানিকটা কেটে গেছে, এখনো তো শুকোয়নি। চলো কফি খেয়ে আসি। না, পরে এক সময় খাবো। কোনো না শুনছি না। তুমি কিন্তু বলেছো বন্ধু হতে, এখন বন্ধুর কথা শোনো আর চলো। মারুফা তুমিও চলো। না, তুই যা। কথাটা দাঁতে দাঁত চেপে বলল। পুতুল আমার হাত টেনে নিয়ে গেল। কি আজব দুনিয়া। 2 দিন আগে পুতুল আমার সাথে কি করলো, আর এখন একসাথে কফি খেতে ক্যান্টিনে যাচ্ছি। ক্যান্টিন থেকে ফিরে এসে দেখি মারুফা আগের জায়গায় বসে আছে। কিছুটা রাগের আভা ওর মুখে ফুটে আছে। পাশে গিয়ে বসলাম। তোর হাত কাটা, এটা ও জানলো কেমনে? আর আমাকে বলিসনি কেন? পরে বলবো। ও তোর সাথে এত কিছু করলো, তারপরেও তুই ওর সাথে গেলি? তুই তো কম কিছু করলি না। মারুফা মুখটা কালো করে ফেললো। আচ্ছা সেসব কথা বাদ দে, সাথে গেলি না কেন? সেটা আমার ব্যাপার। তাও কথা। এই কথা বলতে মারুফা আমার মুখের দিকে তাকালো। তার 2 দিন পর রাত তখন 12টা কি 1টা হবে। মারুফা কল দিল, তখন ঘুমিয়েছিলাম, তাই 3বার কল দেওয়ার পর ধরলাম। হ্যাঁ বল। কি করছিস? ঘুমিয়ে আছি। ও, কিছু বলবি? বলে বল, আমি ঘুমাবো। কেন? কোনো কারণ ছাড়া কি তোর সাথে কথা বলতে পারি না? আমার মতো চরিত্রহীন ছেলের সাথে এত রাতে কি বলবি? বাজে কিছু বলে ফেলতে পারি। তুই যেন কেমন হয়ে গেছিস আগের থেকে। ছোট লোক হয়ে গেছি তাই তো। আরে আচ্ছা বাদ দে এসব কথা, কাল কলেজে কথা হবে। কিছুক্ষণ দুজনেরই নীরবতা চলল। মারুফা নাক টানছে, বুঝি না গাধার কি হলো। আমি ওকে ঘুমোতে বলে কলটা কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। পরদিন কলেজে গিয়ে দেখি মারুফা মুখটা মলিন করে বসে আছে, চোখটা কিছুটা লাল, মনে হয় সারা রাত ঘুমাইনি। ওর পাশে গিয়ে বসে বললাম, কিরে কেমন আছিস? মারুফা আমার চোখের দিকে কীরকম যেন তাকালো। হৃদয় কেঁপে উঠল আমার। ওর চোখ তাকা দেখে বললাম, কিরে কি করিস? কিছু না। চল ফুচকা খেয়ে আসি। তুই রাতে এমন করলি কেন? আসলে রাতে ঘুমের মধ্যে কি যেন বলেছি খেয়াল নেই, চল তো। মারুফাকে নিয়ে ফুচকার দোকানে গেলাম। 2 প্লেট ফুচকা দিতে বললাম। মারুফা আমার দিকে তাকিয়ে বলল, কি রে, 2 প্লেট নিচ্ছিস কেন? আমি খাবো না। 1 প্লেটে খাই না?
না। কেন? আমার থেকে ভালো কারোর সাথে শেয়ার করিস? কি? এখন গপাগপ খেয়ে নে, ক্লাসে যেতে হবে। আমার খাওয়া প্রায় শেষ, কিন্তু মারুফা মুখে এক পিস দিয়ে ফুচকার দিকে তাকিয়ে কি যেন ভাবছে। কিরে, খাচ্ছিস না কেন? কই খাচ্ছি তো। বিল মিটে ক্লাসে চলে আসলাম। ক্লাসে আসছি, যাচ্ছি, এরকম করে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। তো আজ কলেজে মিনারের সিঁড়িতে বসে বসে চুইংগাম খাচ্ছিলাম। হঠাৎ কে যেন বলে উঠলো একটা চুমু দিত। মাথা উপরে তুলে দেখলাম মারুফা। আগের মন মানসিকতা থাকলে হয়তো মারুফার ঠোঁটে চুমুটা খেতাম। হাত থেকে ওর দিকে এক পিস চুইংগাম বাড়িয়ে দিলাম। ও হয়তো এটা আশা করেনি, অন্য কিছু আশা করেছিল। ও স্পষ্ট স্বরে বলে উঠল, এই চুমু না। কিছু বললি? না। তাহলে নিছিস না কেন? দে। বসে বসে খা। মারুফা পাশে বসলো, চুইংগামটা হাতে নিয়ে কি যেন ভাবছে। কিরে, ইদানিং ভাবাভাবি করিস দেখছি। কি ভাবিস এত? তুই আগের থেকে অনেক বদলে গেছিস। তাই নাকি? তুই কখনো কাছের মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছিস? না, তবে এখন পাচ্ছি। তোকে আবার কি কষ্ট দিয়েছে? নতুন কাউকে জুটিছিস নাকি? সেই দিচ্ছে কষ্ট? সালমান, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কুল দোস্ত, কুল। তোর থাকাটাই স্বাভাবিক, থাকতেই পারে। বড়লোক বাবার একমাত্র মেয়ে বলে কথা, মিস মারুফা চৌধুরী সেরা সুন্দরী। তুই কি বিদ্রুপ করছিস আমাকে নিয়ে? সে সাহস কি আর আছে আমার? চল চল, ক্লাসে যাই। আমার পিছন পিছন মারুফা আসতে লাগলো। পরদিন কলেজে গিয়ে আমি অবাক, পুতুল আমার জ্যাকেট পরে কলেজে এসছে। সেদিন যে পরিয়ে দিয়েছিলাম আর ফেরত দেয়নি। ক্লাসে আর নাটকে মাঠের কোণে বসানো বেঞ্চে বসলাম। কোথা থেকে যেন মারুফা হন্তদন্ত হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। দেখে তো মনে হয় বেশ রেগে আছে। কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? তোর জ্যাকেট ওর গায়ে কেন? কার? তুই জানিস না কার গায়ে? পুতুলের গায়ে। থাকলে সমস্যা কি? থাকবে কেন ওর কাছে? শোন, আমাকে রাগাস না, রাগালে কিন্তু ছাড়খাড় করে দেবো বলে দিলাম। এই কথা বলে মারুফা আবার হন হন করে চলে গেল। কিছুক্ষণ পর মারুফা হাতে করে আমার জ্যাকেট নিয়ে এলো। এই নে তোর জ্যাকেট, কুত্তা একটা। এই বলে মারুফা জ্যাকেটটা আমার মুখে ছুঁড়ে মেরে চলে গেল। আমি ওর কাণ্ড দেখে হাসছি। বসে না থেকে ক্লাসে চলে গেলাম। ক্লাসে যেতে পুতুল আমার কাছে আসলো। সালমান, মারুফা এটা কেমন কাজ করলো? কি করেছে? তোমার জ্যাকেটটা দিতে এসেছিলাম, কিন্তু কিন্তু কি? ওই মারুফা আমার কাছ থেকে এমনভাবে ছিনিয়ে নিল যেন তার জিনিস আমি চুরি করে নিয়েছি। তুমি পড়তে গেলে কেন? এমনি। ভালো। ক্লাসে আর মারুফাকে দেখতে পেলাম না। সেদিন আর মারুফা আমার সাথে কথা বললো না। পরদিন মারুফা কলেজে এলো না। তাই পরের দিন কলেজে গিয়ে দেখি মারুফা একা একা মাঠের কোণে বেঞ্চে। আমি পাশে গিয়ে বসলাম। মারুফা আমার মুখের দিকে তাকালো। জিজ্ঞেস করলাম, কিরে কেমন আছিস? মারুফা আমার কথার কোনো জবাব না দিয়ে চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। আর তারপর বলল, তোর তো দেখি পুতুলের সাথে দেখি বেশ ভাব। তাই নাকি? ওর সাথে আর কথা বলবি না। কেন? কেন টেন নেই, কথা বলতে মানা করেছি তাই বলবি না। তাছাড়া মেয়েটাকে আমার কাছে সুবিধের মনে হয় না। তাই নাকি? হাসবি না। আচ্ছা, ও কেমন সুবিধার না? মানে বেশি একটা ভালো না। আমিও তো তেমন একটা ভালো না, চরিত্রে ঠিক নেই আমার। দেখ, আমার মুড খারাপ করবি না। কথা বলতে না বলেছি, বলবি না। আচ্ছা, আমি চেষ্টা করব। চেষ্টা না, বলবি না, ব্যাস। এরপর যদি কথা বলতে দেখি তোর গলা চেপে ধরবো, কুত্তা, দেখিস। আচ্ছা। মারুফার সাথে আগের মতো আর দুষ্টুমি করি না। ওর সাথে কেন, কারোর সাথেই করি না। মারুফ হয়তো আগের আমি কি মিস করে, আবার হয়তো বা না। রাত তখন 12টা, ফোনটা বেজে উঠলো। তাকে দেখি মারুফার কল। হালকা চোখটা লেগে এসেছিল, কিন্তু ওর কল দেওয়ার কারণে ঘুমটা ভেঙে গেল। কল রিসিভ করে কানের কাছে ধরলাম। বল। ঘুমিয়েছিলি বুঝি? সরি রে। না, ঠিক আছে, বল। কাল আমার জন্মদিন, মনে আছে? আছে। তুই কিন্তু সবার আগে থাকবি। তোকে ছাড়া কিন্তু আমি কেক কাটবো না। তোর বাসায় কি চারুদার আছে? কেন? আমার মতো নর্দমার কীট প্রসঙ্গ তোর বাসায় ঢুকলে তোর বাসা যদি নোংরা হয়ে যায়, তাই জিজ্ঞাসা করলাম আর কি। মারুফা চুপ করে আছে, নাক টানা শব্দ পাচ্ছে। কি রে, কি হলো? তুই সব সময় আমাকে আঘাত দিয়ে কথা বলিস, আমি কি কষ্ট পাই না? আচ্ছা, সরি, আমি আসার চেষ্টা করব। আমি কোনো কথা শুনতে চাই না। তুই আসবি, না হলে কেক কাটবো না। আচ্ছা, ঠিক আছে। পরের দিন শপিং মলে গেলাম। দেখে শুনে
ভালো দেখে একটা শাড়ি কিনলাম। কালো শাড়ি আমার বেশ পছন্দের। বিকেলে মারুফার অনুষ্ঠান। আপনারা কি ভাবছেন আমি যাব? না, আমি যাব না। সব জায়গায় সবাইকে মানায় না। দেখা গেছে আমি গেলে অনুষ্ঠানে ওর বাবার সামনে কেক খাইয়ে দেবে, যা সবাই ভালো জায়গায় দেখবে না। অনেক গণ্যমান্য মানুষ আসবে, তার থেকে না যাওয়াই ভালো। তাহলে শাড়িটা কি করব? আমাদের কলেজের আরও অনেক অনুষ্ঠানে ইনভাইট করেছে, তাদের কাছে দিয়ে দেব। যেই বলা সেই কাজ। দিয়ে দিলাম। মোবাইলটা বন্ধ করে রাখলাম। সন্ধ্যার আগাগ মুহূর্তে শুয়ে আছি। বাসার কলিং বেলটা বেজে উঠল। আব্বু আম্মু বাসায়, তাই নিজেকেই দরজা খুলতে হলো। দরজা খুলতে আমি অবাক, বিস্ময় শেষ নেই আমার। মারুফা দাঁড়িয়ে আছে, বার্থডে সাজে, বেশ লাগছে দেখতে, কিন্তু মুখটা কেমন গোমরা করে রেখেছে, চোখ কেমন লাল হয়ে আছে। কিছু বলার আগে ও কলারটা টেনে বাসা থেকে বাইরে বের করে গাড়ির ভেতর নিয়ে ফেললো। তারপর গাড়ির দরজাটা আটকে দিয়ে নিজে উঠে গাড়ি ড্রাইভ করতে লাগলো। এভাবে তো চুপচাপ থাকা যায় না, কিছু তো বলাই দরকার। তাই জিজ্ঞাসা করলাম, কে রে, অনুষ্ঠান শেষ? কোথায় যাচ্ছি আমরা? মারুফা কোনো কথা বলছে না, একদিনে গাড়ি ড্রাইভ করছে। আমি যে কিছু বলছি তা ওর কানে যাচ্ছে না। কিছুক্ষণ পর একটা বিশাল লাইটিং করা বাসার সামনে এসে গাড়ি থামালো। আমার চিনতে কোনো অসুবিধা হলো না যে এটা মারুফার বাসা। মারুফা আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল। তখন একটা লোক বলতে লাগলো, এতক্ষণ লাগে আসতে, তাড়াতাড়ি আয়, সবাই অপেক্ষা করছে। মারুফা গিয়ে কেকের সামনে দাঁড়ালো আর আমাকে তার পাশে দাঁড় করালো। সবাই চারদিক থেকে ঘিরে দাঁড়ালো। মারুফা ফু দিয়ে মোমবাতি নিবেলো, তারপর কেক কেটে এক টুকরো হাতে নিয়ে ওর আব্বু মুখে খেয়ে দিল। তারপর আমার মুখের কাছে এক টুকরো কেক ধরলো, খেয়ে নিলাম এক কামড়ে। খারাপ না, মজার তো। যাক, যেটা ভয় করছিলাম সেটা হলো না। ওকে এক টুকরো না খেয়ে দিলে কেমন হয়, তাই এক টুকরো কেক হাতে নিয়ে ওর মুখের কাছে ধরলাম। মারুফা আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্যদিকে চলে গেল। হাতের কেক হাতেই থেকে গেল, আমার হাতে কেকটা খেলো না। ব্যাস, রেগে আছে মনে হয়, রাগেরই কথা। আমি নিশ্চুপ, চুপচাপ চারদিকে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে বলল, আপনাকে মারুফা আপু ওপরে যেতে বলেছে, আমার সাথে আসুন। আমি মেয়েটার সাথে উপরে যেতে লাগলাম। উপরে গিয়েই তো আমি অবাক, মেয়েদের মেলা চলছে সেখানে। মারুফার চারপাশে মেয়েরা ঘিরে আছে। আমি কাছে যেতে মারুফা আমার সাথে সবার পরিচয় করে দিল। মিম, লুৎফা, রোজি, সাথী, এ হলো আমার বেস্ট ফ্রেন্ড সালমান। হাই, আমি রোজা, মারুফার কাজিন। হ্যালো। আপনি কত লাকি ছেলে, আপনার জন্য সবাইকে 2 ঘন্টা বসিয়ে রাখলো বার্থডে অনুষ্ঠানে। আপনার জন্য অনুষ্ঠান বন্ধ করে দিতে চেয়েছিল। তা মারুফা, উনি তোর বেস্ট ফ্রেন্ড নাকি অন্য কিছু? মারবো একটা, যা খাবার সাজা, ও খাবে এখন। হুম, বুঝি। চল তো তোরা। মারুফা ওদের নিয়ে খাবার সাজাতে লাগলো একটা টেবিলে। ওরা চোখের সামনে এভাবে বলায় বেশ লজ্জা পেয়ে গেলাম। মারুফা এই পর্যন্ত কোনো কথাই বললো না আমার সাথে। কিছুক্ষণ পর রোজাকে দিয়ে আমাকে ডেকে নিয়ে খাবারের চেয়ারে বসালো। বেশ অবাকই, কার সাথে আসলাম সেই কথাই বলছে না। বেশ চাপা অভিমান আমার উপর জন্মেছে। আমি একা বসেছি টেবিলে। এখানে হয়তো আমার জন্য স্পেশালভাবে সাজিয়েছি টেবিলটা। খাবার দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। এত খাবার, পুরো টেবিলে খাবার দিয়ে ভরা। আমার চারপাশে লুৎফা সহ ওর কাজিনরা দাঁড়িয়ে আছে। একা খাবো কেমন দেখায়, তাই ওদেরও সাধলাম। আমি একা খাবো কেমন দেখায়, তোমরা বসো। সবাই একসাথে বললো, না না ভাইয়া, আপনি খান, আমরা সব সার্ভ করব। এবার মারুফার দিকে তাকিয়ে বললাম, তুই বস, একসাথে আমরা খাই। মারুফা কিছু বলল না, আমার প্লেট টেনে খাবার বাড়তে লাগলো। মারুফা আপু, তোমার হিরো বসে একা খাচ্ছে আর তুমি দাঁড়িয়ে থাকবে? বসে পড়ো, বসো, সব করার জন্য আমরা আছি। মারুফার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠলো। পরক্ষণে তো আবার মিলিয়ে গিয়ে রাগী রূপ ধারণ করলো। মারুফা আমার পাশের চেয়ারটা টেনে বসলো। আমার প্লেটে মারুফা খাবার বেড়ে দিতে লাগলো। সব ডাবল করে দিচ্ছে, মনে হচ্ছে জিদ করে দিচ্ছে। তাই আমি বললাম, এই কি করছিস, এত খাবার খাওয়া যায়? এই কথা বলে যেন আরও ভুল করে ফেলেছি। মারুফা আমার দিকে রাগি চোখে তাকিয়ে পেয়ালার খাবার সব প্লেটে ঢেলে দিল। প্লাস ওর থেকে ওর কাজিনরা তো দেখে হাসতে লাগলো। আর আমি বললাম, এত খাবার খেলে তো আর এখান থেকে উঠতে পারবো না। সমস্যা নেই, আমরা আছি তো, আপনাকে কোলে করে নিয়ে যাব বেডরুমে। মারুফা রোজার দিকে দাঁত কটমট করে তাকালো। আরে ইয়ার, রেগে যাচ্ছিস কেন? আমি তো ফাজলামো করেছি। মারুফা আমার খাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে ওর কাজিনদের দিকে তাকিয়ে বলল, দেখ তো আর কি কি খাবার আছে, নিয়ে আয়।
এই না না, আর খেতে পারবো না। মারুফা জোর করে তারপরেও আরও খাবার দিল। ওর রাগী ভাব দেখে খাবারগুলো খেতে হলো। খাওয়া শেষ করে আর চেয়ারে থেকে ওঠার শক্তি পেলাম না। তাই ওর কাজিনদের বললাম, আমার হাতটা একটু ধরে টেনে ওঠাতো, উঠতে পারছি না। আমি হাত বাড়ালাম, ওরা যে আমার হাত ধরতে যাবে, তখন মারুফা খাবার রেখে উঠে ওদের হাত সরিয়ে নিজে আমার হাত ধরে উঠিয়ে দিল। ব্যাস, তুল ওর হাত। আগে কখনো খেয়াল করিনি। মারুফা ওর কাজিনদের বলল, ওকে আমার রুমে নিয়ে বসা, কিছুক্ষণ রেস্ট নিক। কি আর করার, ওদের সাথে রুমে গিয়ে বসলাম। বেশ কিছুক্ষণ গল্প করলাম। এর ভিতর মারুফা রুমে ঢুকলো আর ওর কাজিনরা সব বের হয়ে গেল। ভাবলাম এবার হয়তো ভালো মন্দ দু একটা কথা বলবে, কিন্তু না, সেরকম কিছুই বললো না। ওর ড্রয়ার খুলে কি যেন বের করতে যাবে, তখন রাগী কণ্ঠে বলল, যা বাবার সাথে দেখা করে আয়। আমার শাড়িটা দেখেছিলি কেমন হলো? মারুফা শাড়িটা ধরে খাটে ছড়ে মারলো। আমি আর কিছু না বলে ওর বাবার সাথে দেখা করার জন্য নিচে যেতে লাগলাম। মারুফার ব্যবহার কিছুটা মনে আঘাত করলো আমার। ওর এমন রিয়েক্ট করাটাই স্বাভাবিক। ওর বাবার সাথে কথা বলে দিল খুশি হয়ে গেল আমার। বেশ ভালো লোক, বিজনেসের কাজে সবসময় বাইরে থাকে। ওনার সাথে এই প্রথম দেখা হলো। আর মনে বসে বসে ভাবছি, মারুফার কি আমার দেওয়া শাড়িটা পছন্দ হয়নি? হবে হয়তো। অতটাও দামি না শাড়িটা, তবে বেশ খুঁজে পছন্দ করে কিনেছি। রাত হলো অনেক, আর থাকা যাবে না, বাসাও খালি। তাই মারুফাকে বলার জন্য উঠতেই দেখি ও সামনে। কখন আসলো কে জানে। ভাবনা চিন্তা করতে করতে কোনো খেয়ালই ছিল না। আমি উঠে মারুফার কাছে গেলাম, বললাম, রাত তো অনেক হলো, আমি চলে যাই। মারুফা কিছুই বলল না, তাই আবারও বললাম, চলে যাই আমি। মারুফা এবারও কিছু বলল না, তাই আবারও বললাম, জানি চরিত্রহীন আমি, খারাপ ছেলে, তাই বলে কথা বলবি না আমার সাথে? এ কথা বলতেই ও যেটা করলো কল্পনা করতে পারিনি আমি। মারুফা আমার মাথার চুলে হাত দিয়ে খামচি মেরে ধরে মাথাটা টেনে ওর মুখের কাছে এনে ঠোঁটের সাথে ঠোঁটটা মিলিয়ে দিল। খুব রেগে ছিল আমার উপর। ওর চুমুতে বেশি বোঝা যাচ্ছে। চুলগুলো আরও জোরে খামচি ধরে ঠোঁটে চুমুক দিয়ে ধরেছে। ওর কাজিনরা দেখে অবাক হয়ে হা করে মুখে হাত দিয়ে থাকলো। মারুফা কিছুক্ষণ পর একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে উপরে চলে গেল। আমি ধাক্কা সামলাতে না পেরে সোফাতে পড়ে গেলাম। কি হলো এতক্ষণ? মাথায় তো নষ্ট করে দিল। ওর কাজিনরা কাছে এসে বলল, বেশ রোমান্টিক তো আপনারা। তোমরা যে ভাবছো আসলে তা না। দেখলাম তো, একজন আরেকজনের ঠোঁটের উষ্ণ ছোঁয়া নিচ্ছেন। যান, বাহিরে আপুর গাড়ি আছে, এগিয়ে গিয়ে আসবে। আমি কিছু না বলে বাইরে চলে আসলাম। কান্না করার কথা আমার, সে জায়গায় কান্না করছেও। বাইরে এসে ছাদের দিকে তাকাতে দেখলাম মারুফা চলাচল চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি গাড়িতে গিয়ে বসলাম। ওর হঠাৎ পাগলামি আমার অভিমানের পাহাড়কে গলিয়ে দিচ্ছে। ওকে এসব করে কিছু বোঝাতে চাচ্ছে আমাকে। গাড়ির কাছ নামিয়ে আবার তাকালাম ছাদের দিকে। এখনও তাকিয়ে আছে আমার দিকে। চোখের পানি চিকচিক করছে মারুফার গালে। আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। বাসায় এসে শুয়ে পড়লাম। সকালে মামা বাসা থেকে বাবা ফোন দিয়ে বলল, সালমান, তোর আম্মু এখানে অসুস্থ হয়ে পড়েছে। কি বলো? কিভাবে? জানি না, বারবার তোকে আসতে বলতেছে। আচ্ছা, আমি আজ বিকেলে আসছি। আচ্ছা, চলে আসিস। মারুফাকে জানানো দরকার, বিকেলে চলে যাব। তাই ওর ফোনে কল দিলাম। ফোন বন্ধ বলছে। বেশ কয়েকবার কল দিলাম, কিন্তু ফোন বন্ধই বলছে। আমার উপর রাগ করে ফোন বন্ধ করে রেখেছে। বাসে বসে বসে ওর ফোন অনেক ট্রাই করলাম, কিন্তু ফোন বন্ধ বলছে। অবশেষে মামার বাসায় গিয়ে পৌঁছালাম। সন্তান কাছে থাকলে মায়ের এমনি ভালো হয়ে যায়, যার প্রমাণ আজ পেলাম। রাতে মা নিজ হাতে আমাকে খাইয়ে দিল। তারপরের দিন মামাদের ওখানেই কারেন্ট ট্রান্সমিটারে কি যেন সমস্যা হয়, কারেন্ট চলে গেছে। কারেন্ট না থাকার কারণে মোবাইলটা বন্ধ হয়ে গেল। আজ 3 দিন ধরে ফোন বন্ধ, সবার সাথে যোগাযোগও বন্ধ। মারুফা পাগলিটা কি করছে কে জানে। ফোন কি এখনও বন্ধ করে রেখেছে কি না জানি না। কারেন্ট আসতে আরও 2 দিন লাগবে। মোট 5 দিন পর কারেন্ট আসলো। 5ম দিন রাতে আসলো কারেন্ট। চার্জে রেখে মোবাইল ওপেন করলাম। ওপেন করতে বেশ কতগুলো মেসেজ আর কল দেখতে পেলাম। আপনারা কি ভাবছেন কে দিতে পারে? ঠিকই ধরেছেন, সবগুলোই মারুফা দিয়েছে। যেই মুহূর্তে কল দেব ঠিক তখনই মারুফা কল দিল। কল রিসিভ করতেই, ওই কুত্তা, তোর ফোন বন্ধ কেন? তোরে খুন করমু কুত্তা বিলাই, তোর বাসায় তালা মারা কেন? কি হলো, কথা বলছিস না কেন? ফোনে চার্জ ছিল না, আর আমি এখন মামা বাসায়। তোর মামা বাসার অ্যাড্রেস বল, আমি এখনই আসবো। কেন? তোকে দেখতে, তাড়াতাড়ি বল। পাগল হলি নাকি? এই রাতে আসবি? হ্যাঁ, পাগল হয়েছি, তুই বলবি কিনা বল। দেখ, পাগলামি করিস না, 2 দিন পর আমি আসতেছি। আমি এত কিছু শুনতে চাচ্ছি না। আরে পাগলি, এত রাতে আসবি? লোকে কি বলবে?
তাছাড়া মা বাবা এখানে, তাদের কি বলবো আমি? আমি এত কিছু শুনতে চাচ্ছি না, তুই বলবি কি না? আমি কিন্তু কিছু একটা করে বসবো। পাগল হলি নাকি? কি আজে বাজে বকছিস? তাহলে তুই বলবি না? ঠিক আছে, দেখ কি করি। পাগলামি করিস না। আচ্ছা বলছি, মেসেজ দিছি এই ঠিকানায় চলে আসিস, আর সাবধানে আসিস। বুঝি নাকি পাগলামি শুরু করেছে। রাত 11টার দিকে মারুফ এসে পৌঁছালো। কীরকম শুকিয়ে গেছে, চুলগুলো এলোমেলো কীরকম যেন হয়ে গেছে। মারুফ আমার দিকে মায়া ভরা চোখে তাকিয়ে আছে, ওর চোখ যেন কথা বলছে। তাই আমি বললাম, কি যে পাগলামি করিস না তুই, চল ভিতরে চল। মা বাবা সহ সবাই ড্রয়িং রুমে বসে আছে। মারুফকে দেখে সবাই কেমন যেন আমার দিকে তাকাচ্ছে। তাই সবার উদ্দেশ্যে বললাম, আব্বু আম্মু, ও হলো মারুফা, আমার ফ্রেন্ড, আর মারুফা এরা আমার আব্বু আম্মু। মারুফা সোজা গিয়ে আব্বু আম্মুর পাছে সালাম করলো। থাক থাক, পা ছোঁয়া লাগবে না। কি লক্ষ্মী মেয়ে, মুখটা এমন শুকনো কেন? কিছু পেটে পড়েনি? মারুফা মাথা নামিয়ে না বলল, এই টেবিলে খাবার বার, মেয়েটার ক্ষুধা লাগছে। আগে ফ্রেশ হয়ে নি। যা, তানিয়ার রুমে নিয়ে যা। তা নিয়ে আমার মামাতো বোন। মারুফাকে ফ্রেশ হতে পাঠালাম। কিছুক্ষণ পর ওকে ডাকার জন্য রুমে গেলাম। গিয়ে শুনি তানিয়া মারুফাকে বলছে, কি এত রাতে ফ্রেন্ডের টানে আসছো নাকি প্রেমের টানে? ধ্যাত, জানি না আমি। কিছুটা লজ্জা পেয়ে পড়লো মারুফা। আমি বাহির থেকে বললাম, মারুফা তোর হলে খেতে আয়। রাতে সবাই একসাথে খেয়ে যে যার রুমে ঘুমোতে চলে গেল। মারুফাকে তানিয়ার রুমে ঘুমোতে দেওয়া হলো। সবাই সবার মতো শুয়ে পড়লো। আমি কিছুক্ষণ মোবাইলে এফবি চালিয়ে লাইটটা বন্ধ করে শুয়ে পড়লাম। হঠাৎ অন্ধকারে কেউ একজন আমার মাথায় হাত রাখলো। সুবাসটা বলে দিচ্ছে, এ আর কেউই নয়, মারুফা। মারুফা, হুম, তুই এখানে কি করছিস? কেউ দেখলে খারাপ ভাববে। ছাদে আয়, কথা আছে। পাগল হলি নাকি? এত রাতে কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। কেউ দেখবে না। যা বলার সকালে বলিস। তুই আসবি নাকি সবাইকে জাগাবো? তুই না? আচ্ছা চল। ওকে নিয়ে ছাদে যেতেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এই মারুফা, কি করছিস? ছাড়। হঠাৎ তোর কি হলো? ছাড়, কেউ দেখে ফেলবে। খুব ভালোবেসে ফেলেছিলে তোকে, ফিরিয়ে দিস না। কি যাতা বলছিস? তোকে ছাড়া আমি চলতে পারবো না রে। প্লিজ, তোর বুকের ভিতর জড়িয়ে রাখ আমায়। আগে ছাড়, কেউ এভাবে দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। না, ছাড়বো না। বল ভালোবাসি। এই কদিন ঠিক মতো ঘুমোতে পারিনি, খেতে পারিনি। ছাড় আগে। না, ছাড়বো না। এক পর্যায়ে মারুফাকে ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম ওর গালে। নিজেও হতবাক হয়ে গেছি। কি করলাম আমি? মারুফা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কাঁদতে কাঁদতে নিচে চলে গেল। আমি পিছন থেকে অনেকবার ডাকলাম, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। আমি রুমে এসে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু মারুফা মাঝে মাঝে এমন কাজ করে যে ওকে নিয়ে ভাবতে ভাবতে রাত পার হয়ে যায়। সকালে মারুফা তার হ্যান্ডব্যাগ নিয়ে চলে যাচ্ছে। আমি পিছন থেকে ওর হাত টেনে ধরলাম। ও আমার দিকে রাগি চোখে তাকিয়ে এক ঝাটকায় হাত ছাড়িয়ে নিল। আমি আবার হাত টেনে ধরলাম। এবারও হাত ছাড়িয়ে নিল। ভালোই খেপেছে। এবার ওর হাতের ব্যাগটা টেনে ধরলাম। ও মা, সে কি রাগি লোক নিয়ে আমার দিকে তাকালো। ভয়ে ছেড়ে দিলাম। মারুফা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে তারপর হাতের ব্যাগটা আমার দিকে ছুঁড়ে মেরে বলল, কুত্তা, এখন আটকাস কেন? আটকাবি না। তারপর হন হন করে চলে গেল। ব্যাগটাও নিল না। ফোনে কয়েকবার কল দিলাম, কিন্তু ধরলো না, বারবার কেটে দিচ্ছে। মেয়েটা সব সময় আমার টেনশনে রাখে। কে জানে রাগ করে আবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি কিনা। না, এই মেয়ে আমাকে শান্তিতে থাকতে দেবে না। দুপুর হলো, কোনো খোঁজ খবর পেলাম না মারুফার। কলও ধরছে না। বিকেলে রুমে আচ্ছ হয়ে বসে আছি। ঠিক সেই সময় আরও হাসির শব্দ পেলাম। রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গিয়ে আমি বেশ অবাক। মারুফ এসেছে, সাথে তার বাবাকেও নিয়ে। আমার বাবার সাথে আঙ্কেল কি নিয়ে যেন হাসাহাসি করছে। মারুফ আমার মা বাবার মাঝখানে বসে আছে। আমাকে দেখে মুখটা বেঞ্চি কেটে অন্যদিকে ফিরে নিল। তারপর মারুফার বাবা বলল, ভাই সাহেব, আর মেয়েটাকে দেখেন, কেঁদে কেঁদে চোখের কি করেছে। আজ আমার দুবাই যাওয়ার কথা ছিল, কিন্তু মেয়েটা আমার কল করে কেঁদে কেঁদে একাকার করে ফেললো। তাই তো চলে আসতে হলো। এখন ভাই সাহেব, আমার মেয়েটাকে আপনার মেয়ে করে নেন। তা তো নেবই, এমন লক্ষ্মী মেয়ে কেউ হাতছাড়া করে? রাতে যখন আপনার মেয়ে আসলো তখনই বুঝতে পেরেছি আমার ছেলের সাথে আপনার মেয়ের কিছু একটা আছে। তাহলে তো আমার মেয়েকে আপনার ঘরে লক্ষ্মী করতে কোনো সমস্যা নেই। কি বলেন বেয়া সাহেব? কি যে বলেন বেআই সাহেব, আপনার মতো একজন সম্মানিত লোকের সাথে আত্মীয়তা করা তো ভাগ্যের ব্যাপার। মাঝখান থেকে আমি বললাম, আমার সমস্যা আছে। সবাই আমার দিকে অবাক হয়ে তাকালো। মারুফা চোখ বড় বড় করে চেয়ে আছে, এই যেন কি লেখাবে। তোমার কি সমস্যা বাবা? আমার মেয়ে কি খারাপ? তা না আঙ্কেল, ও অনেক ভালো একটা মেয়ে। তাহলে সমস্যা কোথায়? ও দেখতেও খুব সুন্দর, খুব ভালো একটা মেয়ে। আমি চাই না আমার মতো একটা সাধারণ ছেলের সাথে ওর জীবন কাটুক।
ও অনেক ভালো উঁচু জায়গায় বিয়ে হবে। আমি চাই ওই সুখে থাকুক। এতক্ষণ মারুফা কিছু বলেনি, কিন্তু আমি এই কথা বলাতেই বসতি কোটে সবার সামনে আমার হাত ধরে টেনে রুমে নিয়ে গিয়ে রুমের দরজাটা আটকে দিল। এই কি করছিস? দেখ, উল্টো পাল্টা কিচ্ছু করবি না, বাইরে সবাই আছে। কুত্তা, আজ সব করব। খুব ভালোবাসি তো, তাই এমন করছিস। আমি চুপই আছি। আমার চুপ থাকা দেখে এবার গলা চেপে ধরলো। চুপ করে আছিস কেন কুত্তা? তোকে আজ মেরে ফেলবো। আমাকে বিয়ে করবি নাকি তোর? আর কিছু বলতে দিলাম না, ঠোঁট দিয়ে ওর মুখ বন্ধ করে দিলাম। আর কত অভিমান করে থাকবো। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। অশান্ত মেয়েটা যেন ঠোঁটে ছোঁয়ে নিমিষেই শান্ত হয়ে গেল। মারুফা বুকের ভেতর কয়েকটা কিল ঘুষি দিয়ে বলল, শয়তান একটা, আমাকে ভালোবাসিস না তাই না? তাহলে এখন চুমু দিলি কেন? আমি আরো শক্ত করে মারুফাকে জড়িয়ে ধরলাম। মারুফা বুকের ভিতর মুখ গুজে আমাকেও জড়িয়ে ধরলো। বেশ কিছুক্ষণ পর মারুফা বুকের ভিতর থেকে মুখ বের করে বলল, এবার ছাড়, সবাইকে বলতে হবে তো। আর রুম থেকে বের হয়ে সবাইকে হ্যাঁ বলবি। ওকে। আব্বু আর আঙ্কেলকে হ্যাঁ বলে দিলাম। তারা বিয়ের দিন ঠিক করলো। এরপর মারুফা আর আমার বিয়েটা ধুমধাম করে হলো। বাসরাতে দুজনেই খাটে বসে আছি। আমি মারুফার দিকে তাকিয়ে বললাম, তোকে খুব সুন্দর লাগছে। ওই, তুমি এখনো তুই তুই করে বলবে? আচ্ছা সরি। তা তুমি আমার মতো কীটপতঙ্গের সাথে নিজেকে জড়ালে কেন? এ কথা বলতেই মারুফা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বুকের উপর চেপে বসলো আর বলল, কি বললি তুই? আবার এসব? আজ তোকে এমন শাস্তি দিব, চিপো নেওয়ার এসব কথা মুখে আনবি না। সরি ভু। আর বলতে দিল না, ঠোঁটের উপর হামলা করা শুরু করে দিল। এ যেন রোমান্টিক আক্রমণ। এরকম আক্রমণের শিকার আমি রোজই হতে চাই। এই যুদ্ধে কোনো হার জিত নেই, আছে শুধু ভালোবাসা।